বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার দুজন অতিথি আজকে ভাই বসা আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মাওলা রনি, আর ডানে রয়েছেন 18 দলীয় জোট নেতা এবং বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দুজনই অত্যন্ত জনপ্রিয় তরুণ সংসদ সদস্য এবং এই দুজন দলমতের বাইরে গিয়েও অনেক জনপ্রিয় এবং দুজনের বক্তব্যই আমরা জানি যে অনেক ক্ষেত্রে আপনাদের কাছে গ্রহণযোগ্য। কিন্তু যেহেতু আমাদের নতুন একটি ব্যবস্থা, যে এই ব্যবস্থায় আমরা দেখবার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে কার বক্তব্য আপনাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য, এবং সেটি জানাবার জন্য আপনারা এই দুজনকে ভোট করতে পারেন। ভোট করবার জন্য আপনার মোবাইলের SMS অপশানে যাবেন এবং মোহাম্মদ গোলাম মাওলা রনিকে যদি ভোট করতে চান, অর্থাৎ তার বক্তব্য যদি বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে আপনার মোবাইলের SMS অপশানে গিয়ে টিম লিখে স্পেস দিয়ে এ টাইপ করবেন। অপরদিকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বক্তব্য যদি অধিকতর গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে ওই একইভাবে SMS অপশানে গিয়ে মোবাইলের টিএম লিখে স্পেস দিয়ে বি টাইপ করবেন। এবং যদি এই দুজনের কারো বক্তব্য গ্রহণযোগ্য না হয়ে থাকে, সেটি হতে পারে, সেক্ষেত্রে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন 16258 নাম্বারে। যে কোনো সেলফোন থেকে 16258 নাম্বারে ভোট করতে পারবেন। এই মুহূর্ত থেকে শুরু করে এই অনুষ্ঠানটি সকালে যখন পুনঃপ্রচারিত হবে, সেই পুনঃপ্রচার শেষ হবার ঠিক 5 মিনিট আগ পর্যন্ত, অর্থাৎ 11টা বাজবার 5 মিনিট আগ পর্যন্ত আপনারা ভোট করতে পারবেন। এবং ভোটের ফলাফল কি সেটি দেখবার জন্য এই মুহূর্ত থেকে, অর্থাৎ কিছুক্ষণ পর থেকেই পর্দায় চোখ রাখবেন, অনুষ্ঠান দেখবেন, পাশাপাশি ফলাফলটাও স্ক্রিনে দেখতে পারবেন। কিভাবে ভোটের সমর্থন ওঠানামা করছে, ভোটের গতি প্রকৃতি, সেটি বুঝবার জন্য এই পর্দায় চোখ রাখুন। আমি গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে শুরু করছি যে গত সপ্তাহটা, প্রায় এই সপ্তাহটা পুরোপুরি হরতালই কাটলো মানুষের। রমজান মাস, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রায় হয়েছে গতকাল, ফাঁসির আদেশ দিয়েছে আদালত, এবং আজকেও হরতাল, গতকাল হরতাল গেছে, তার আগের দিনও গেছে, তার আগের দিনও গেছে। তো এই যে হরতাল, এই যে রায়, এর সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? এবং এর সঙ্গে যে প্রশ্নটা আমি যুক্ত করতে চাই যে রমজান মাস মানুষ একটু স্বস্তিতে শান্তিতে থাকতে চায়, কিন্তু এই পুরো পরিস্থিতিটার জন্য কে দায়ী? যারা হরতাল ডাকছেন, গণজাগরণ মঞ্চ হরতাল ডেকেছে, জামাতও ডেকেছে। অন্যদিকে এই প্রশ্নটিকে তোলা যায় না যে আমরা দেখেছি যে ঢাকার স্কুলগুলো বা সারা দেশের স্কুলগুলো বন্ধ হওয়ার কথা ছিল 24 জুলাই থেকে। আমরা এটি সরকারি সিদ্ধান্ত দেখলাম প্রথমে 24 জুলাই, তারপরে দেখলাম সেটিকে ছুটিটাকে আরও বাড়িয়ে দেওয়া হলো, 17 জুলাই থেকে করা হলো। এবং এই যে নির্বাহী আদেশটি, তখন বলাও হলো এরকম যে হরতাল হতে পারে রোজার মাসে। এখন কি এর সঙ্গে আমি ওই বিচার বিভাগের, নির্বাহী বিভাগের সঙ্গে একটা সম্পর্ক, যোগসূত্র বা নির্বাহী বিভাগের প্রভাবের সূত্রটা কি বের করা যায় কিনা? যদি কেউ করতে চান সেটি খুব দোষণীয় হবে কিনা? মানে সরকার বুঝে শুনে এরকম একটা সময় ট্রাইব্যুনালকে দিয়ে এই রায়গুলো দেওয়ানো, এবং এই ধরনের একটা পরিস্থিতি, ব্যবসায়ীরা এমনিতেই ব্যবসা বাণিজ্যের খুব মন্দা পরিস্থিতি, তার মধ্যে যে রোজার মাসে সাধারণভাবে ব্যবসায়ীরা যে ব্যবসাটুকু করতো সেটিও তারা করা থেকে বঞ্চিত হলেন। না, ধন্যবাদ। আসলে এখানে আপনার অনুষ্ঠানের ভোটাভুটিটা আসলে আমাকে খুব স্নায়বিক দুর্বলতায় ফেলছে। এর কারণ হলো যে সবসময় একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট কাজ করে সেখানে। এখন আমি যাই বলি, বেশি করে রাইট, এখন আমি যাই কিছু বলি না কেন, সবসময় বিরোধীরা একটা ডুগডুগি বাজানোর চেষ্টা করে। এবং এর আগে একটা লাস্ট অনুষ্ঠান আপনার সাথে করলাম, আমাদের জামায়াত ইসলামের একজন যে আইনজীবী ছিলেন, আমি বক্তব্য শুরু করার আগে দেখি সে 75% হয়ে গেছে। আমি স্টার্টই করিনি, তার আগে ভোট। এটি অধিকাংশ দিনই হচ্ছে, এটি আমাদের কিছু করবার নেই আসলে। এখন এখন আপনি আমাদেরকে যেভাবে মানে একেবারে এনে একেবারে জনগণের মুখোমুখি করে ফেলছেন, এটা অনেক সময় ক্ষেত্র বিশেষে আমাদের জন্য একটা এমব্রাসিং। তবুও আমি আমার যে প্রিয় সহকর্মী জনাব আন্দালিব রহমান পার্থ, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, আমি আজকে কায়মনোবাক্যে প্রার্থনা করি যে বিজয়টা তার দিকে থাকুক, আমার দিকে কম থাকুক, তাকে লোকজন এবং ধরেও নিতে হবে যেহেতু আপনার পরিচয়টা এখন এরকম, এবং ট্রেন্ড যা, তাতে করে হয়তো ফলাফলটা কিছুটা হয়ে যেতে পারে। আমি সেটা মনে প্রাণে চাই আর কি। যাই হোক, প্রথমত স্কুলটা, তবে আপনি একটি ভালো কথা ধরিয়ে দিয়েছেন যে আমরা দর্শকদের কাছে প্রত্যাশা করব যে ভোট যাকে করছেন তাকে যদি তার বক্তব্য শুনবার আগেই করেন আপনারা, তাহলে সেটি হয়তো অনেক সময় নানা ধরনের প্রশ্ন তৈরি করতে পারে। টেকনিক্যালি আমাদের দিক থেকে আসলে কিছু করবার নেই, যারা ভোট করছেন তারা এই বিষয়ে একটু সচেতন থাকলে আমার মনে হয়। রাইট, আমি প্রথমে স্কুল বন্ধ নিয়ে বলছি। স্কুল বন্ধের ব্যাপারটা আপনারা যে যাই খুঁজুন না কেন, এটার বাস্তব সাক্ষী আমরা। অর্থাৎ আমরা সেই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে ছিলাম। তো গাজীপুর নির্বাচনের 2 দিন পরে আমরা যখন তার সঙ্গে মিটিংয়ে ছিলাম, মিটিং থাকাকালীন সময় কয়েকজন মন্ত্রী এবং আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা বললাম যে আপা, সারা বছর
আপনার স্কুলগুলো বন্ধ থাকে রোজার মাসের সময়, তো এই সময়টাতে স্কুলটা খোলা রেখেছে, যানজট বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে যারা গৃহিণী তারাই তো সাধারণত স্কুলে নিয়ে যায় এবং এটা আসলে আমাদের খুব সমস্যা সৃষ্টি করছে। তো সে বললো যেরকম একটা সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী নিয়েছে, আমি তো জানি না যে 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তো আমরা বললাম যে যাই হোক না কেন, ডক্টর এস টি ম্যাম ওখানে ছিলেন, আমরা বললাম যে এই সিদ্ধান্তটা আজকে থেকে কার্যকরী করুন, যেন স্কুলটা ইমিডিয়েট হয়। তখন কিন্তু হরতালের নামগন্ধ আসে নাই এবং সঙ্গে সঙ্গে সেই দিনই কিন্তু সেটা না, কিন্তু তখন কিন্তু পত্রপত্রিকা ছাপা হয়েছে যে সরকার বলছেন যে হরতাল আসতে পারে, সম্ভবত শিক্ষামন্ত্রীও বলেছে যে হরতাল। না, ওটা না, আমি যে ঘটনা বলছি অর্থাৎ সেই দিন হলো সে মানে যেই দিন প্রথমে কোটার দাবিতে আন্দোলন করছিল ছাত্রছাত্রীরা, ওই দিনই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে এই সিদ্ধান্তটার সময় আমি সেখানে প্রেজেন্ট ছিলাম আর কি। তো এটা আসলে একটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, যে সমস্ত গার্ডিয়ানরা রোজার মাসে ছেলেমেয়েদেরকে দিতে আনতে খুব কষ্ট বোধ করছে তাদেরকে একটা রিলিফ দেওয়ার জন্য। তো যাই হোক, প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে আমরা যা কিছু করেছিলাম গার্ডিয়ানদের খুশির জন্য, তাদের ছেলেমেয়ের আগে লেখাপড়াগুলোতে ক্ষতি হয়েছে, অতএব এই সময়টাতে তাদের লেখাপড়াটা এগিয়ে যাওয়া যাবে, যেহেতু তারা চাচ্ছে নিশ্চয়ই আমরা সেই কাজটা করবো। নাম্বার 1। নাম্বার 2 হলো এই মুহূর্তে যে হরতালটা যাচ্ছে, হরতালের ব্যাপারে আমার একটা বক্তব্যটা হলো যে আমি ধরে নিলাম আমি আওয়ামী লীগ করি না, কিংবা আমি ধরে নিলাম যে আমি বিএনপিও করি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আবহমান বাংলায় আমি বসবাস করে আসছি দীর্ঘদিন যাবৎ। আমি কোনোদিন এই রোজার মাসে এরকম কষ্ট দেখিনি এবং রোজার মাসে আমি কষ্ট পেতে চাই না। কেন আমি রোজার মাসে আমার ভয় থাকবে আমার গাড়িতে ঢিল মারবে? কেন রোজার মাসে আমার ভয় থাকবে যে আমি আহত হতে পারি কিংবা আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো না? আমার নিজের ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য আছে, এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমি যে কী ত্রাহি অবস্থার মধ্যে আছি সেটা আপনাকে বোঝাতে পারবো না। কাজে এই সময়টাতে হরতালের পিছনে সামনে পক্ষে বিপক্ষে যে যত কথাই বলুক না কেন, কোনো অবস্থাতেই এই রোজার মাসের হরতালটা বাঙালিরা কখনো সমর্থন করে না এবং এটার জন্য একটা অভিসম্বাদ। এখন হতে পারে যেখানে মামলা রায় আছে, যারা সংক্ষুব্ধ ব্যক্তি তারা এই কাজগুলো করতে পারে, কিন্তু হরতালের যে গণতান্ত্রিক অধিকারটা, যে অস্ত্রটা, সেই অস্ত্রটা আমরা বিভিন্ন জায়গা বেজায়গাতে আমরা সেটা নিক্ষেপ করার কারণে এটার যে কার্যক্ষমতা, এটার যে অ্যাকসেপ্টেন্সটা আছে, এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস চিন্তা করুন যে পাবলিক পারসেপশনটা কি? পাবলিক পারসেপশনটা হলো যে এদেশের মানুষের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে যে দুর্ঘটনা ঘটেছিল, যে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে নৃশংস কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, ধর্ষণ যা কিছু করেছিল এদেশের সেই রাজাকার আলবদর আল শামস বাহিনী, তাদের বিচার হচ্ছে এবং সেই বিচারটা আমরা আন্তর্জাতিক মানের সর্বোচ্চ চেষ্টা করছি আন্তর্জাতিক মান রক্ষা করে এটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার জন্য। এবং এই বিচারে যদি কেউ সংক্ষুব্ধ হওয়ার পরে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে অ্যাপিল করার সুযোগ আছে, সেই অ্যাপিলের সুযোগে না গিয়ে আগে থাকতে যে হরতাল দিয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা জঙ্গি রাষ্ট্রের মধ্যে চলে যাচ্ছি, আমরা একটা জঙ্গলের দেশের মধ্যে চলে যাচ্ছি। এই জিনিসটা কিছুতেই সমর্থন করা যায় না। আমি মনে করি এটা আওয়ামী লীগ বিএনপি সরকার দিলে কোনো কথা না, এটা গণমানুষের স্বার্থে। আপনি সন্তুষ্ট? আজকে রায় আমি খুবই সন্তুষ্ট। রায় যেটা আলী হাসান মজিদের যেটা রায় হলো, আমি এতে সন্তুষ্ট। জি, ব্যারিস্টার পার্থ। জি, কি ব্যাপারে বলবো জিলু ভাই? জানি আলোচনা করলাম আমরা এতক্ষণ এই যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায়, হরতাল এবং এই বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্ক, বা এই যে রমজান মাসের রায়গুলো দেয়া হচ্ছে এবং এটি আগের থেকে জানা যে যেদিন রায় হবে তার আগের দিন হরতাল হবে, যেদিন রায় হবে। আপনি আপনার প্রশ্নেই সব জবাবগুলি দিয়ে দিয়েছেন। আপনি যেটা বললেন এক্স্যাক্টলি সেটা আমরা প্রথম থেকে বলছিলাম যে এই বিচার থেকে আরম্ভ করে সবকিছুই পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের দাবি সেটা সবসময় ছিল। এবং আপনি দেখবেন যে গত যে রায়টা হলো, গোলাম আজম সাহেবের যে রায়টা হলেন, সেটা 1:55 মিনিটে রায় হয়েছে, আর হানিফ সাহেব বক্তব্য দিয়েছেন 2:20 মিনিটে। তো বাংলাদেশের ইতিহাসে মানে আমরা ছোটবেলা থেকে যেটা শুনে আসছি, যুদ্ধাপরাধীদের জন্য সবচেয়ে বড় অ্যাকিউজড বা যাকে দাবি করা হচ্ছেন, এত বড় ইনফ্লুয়েন্সিয়াল একটা রায় বা এত বড় কন্ট্রোভার্সিয়াল একটা রায়, ডিফারেন্স রিয়াকশন টাইম ইজ অনলি 25 মিনিটস ফ্রম আওয়ামী লীগ। তার মানে আমার মনে হচ্ছিল যে এক পকেটে রাখা ছিল কি, মানে কোনটা হলে কি লিখবো, আর একটা পকেটে রাখা ছিল কোনটা হলে কি লিখবো। এগুলি আমি শিওর বাংলাদেশের মানুষও বুঝে কোন রায় কবে হবে, কি হবে, কেন এক্সিকিউশন হচ্ছে না, বা কোনটা হবে বা হওয়া উচিত। যেটা আমরাও দাবি করে আসছি, এটা জামাত ইসলামীকে পলিটিক্যালি হেনস্থ করার জন্য। আই এম নট গোয়িং যে যুদ্ধাপরাধী হচ্ছে না হচ্ছে, বাট আমরা এটার কোয়ালিটি নিয়ে অনেক আগেই প্রশ্ন করেছি। এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, আমরা প্রশ্ন করলে কালকে আমাকে কোর্ট থেকে জুরিসডিকশনে আবার আমাকে জিজ্ঞেস করে আমাকে দাঁড়িয়ে রাখা হবে যে আপনি বলছেন ওদিকে লক্ষ লক্ষ মানুষ পক্ষে বিপক্ষে কথা বলছে, সেই ব্যাপারে কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না। আপনি কারেক্টলি যেটা বললেন যে আপনারা তো হরতাল দেওয়ার দরকার কি, আপনারা তো অ্যাপিলেট ডিভিশনে যেতেই পারবেন। এই হরতাল দেওয়ার বা এই রায়ের ব্যাপারে এই ধরনের মারামারি করে যে রায় পরিবর্তন বা ইনফ্লুয়েন্সড হওয়া যায়, বা সেটার চেয়েও বেশি যে নির্বাহীভাবে আইন পরিবর্তন করা যায়, সেটার জন্য তো ক্রেডিট দিতে হবে গণজাগরণ মঞ্চকে।
তারা গণজাগরণ মঞ্চই স্টার্ট করেছে যে আন্দোলন করে অনেক কিছু পরিবর্তন করা যায়। আর যেহেতু জামাত ইসলামী একটা রাজনৈতিক দল, এটা খুব স্বাভাবিক জামাতের শীর্ষ লিডারদেরকে যদি দেওয়া হয়েছে, সিম্বলিক হলেও বা কারণ হলো এটা গভর্নমেন্টও তো একটা পলিটিক্যাল পার্টি, আমি শিওর গভর্নমেন্ট আগে থেকেই জানতো কয়টা রায় দিবে, কি রায়ের ফলে কি ধরনের কি রিয়াকশন হতে পারে, এর বাইরে আমি কিছু গণজাগরণ মঞ্চের প্রসঙ্গ তুললেন এবং গণজাগরণ মঞ্চের প্রসঙ্গ তুললে সঙ্গে সঙ্গে হেফাজত ইসলামের প্রসঙ্গ আসে এবং ইসলাম নিয়ে অনেক কথা হয়েছে, আপনিও এই অনুষ্ঠানে বলেছেন, হেফাজত সম্পর্কেও বলেছেন। এবং এই হেফাজতের আলোচনার মধ্যে যেই 13 দফা নিয়ে অনেক আলোচনা হয়েছে, নারীদের প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে এবং সেই সূত্র ধরে এখন আল্লামা শফির যে তেঁতুল বিষয়ে বক্তব্য এবং সেটিকে ঘিরে আল্লামা শফি বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, এই তেঁতুল বিষয়ক আলোচনাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি তো জানেন আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি এই ব্যাপারে, এবং আমি এখনো বলছি কোনো ব্যক্তি যদি বা কোনো ইসলাম ধর্ম নারীদের অবস্থান সবচেয়ে উপরে রেখেছেন, কেউ যদি এই ইন্টারপ্রেট করেন, ইসলামে তো ডিফারেন্ট মতদর্শন আছেন, স্কুল অফ থট আছেন, কেউ হয়তো অনেক স্ট্রিক্টলি এটাকে ইন্টারপ্রেট করেন। মাওলানা শফি সাহেবের বয়স, আল্লামা শফি সাহেবের বয়স 95-96, চিন্তাধারা আরও 70-80 বছর আগে, তিনি হয়তো অনেক স্ট্রিক্ট ওয়েতে ইন্টারপ্রিটেশন করেছেন। যদিও হেফাজত ইসলাম থেকে বলা হয়েছেন যেটা করা না, এটা কংকোক্ট, এটা বানানো হয়েছে, 2 ঘন্টার ওয়াচকে 18 মিনিটে দেওয়া হয়েছে, মানে আমি ধরেই নিলাম এই ধরনের কথা বলা হয়েছেন। এখন এই ধরনের কথা বাংলাদেশের অনেক জায়গায় অনেকেই বলছেন, যেটার সাথে আমরা একদমই একমত না। বাট ডেমোক্রেসি, আপনি ইসলামকে অনেক কঠিনভাবে ইন্টারপ্রেট করতে পারেন, আমি কঠিনভাবে ইন্টারপ্রেট নাও করতে পারি, সেখানে বড় করবো। কিন্তু এটা কি যেভাবে ইস্যুটা বানানো হচ্ছে, যেভাবে দেখেন আল্লামা শফি সাহেব তো আর বিরোধী দলীয় নেতা না, বা মাননীয় প্রধানমন্ত্রী না, কোনো এমপিও না, কোনো মন্ত্রী না, তিনি ইসলামের একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন। আপনি মডারেট মুসলিম, আপনার যদি পছন্দ না হয়, আই এম সরি, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সিম্পল, আমি আপনার সাথে এগ্রি করি না। এখন এটা নিয়ে যেভাবে আমরা পার্লামেন্টে দেখলাম রিয়াকশন, এটা প্রথম থেকে আমি যেটা বলছি, হেফাজতের প্রতি যতখানি সিম্প্যাথি আছে সেটাকে সরিয়ে ফেলার জন্য, যে আসলেই হেফাজত নারীদের এটা পছন্দ করেন না, এটা করেন না, সেই ধরনের একটা ইন্টারপ্রিটেশন দিয়ে হেফাজতকে উপর যে অত্যাচার করা হয়েছিল যে ওই রাতে, সেটাকে জাস্টিফাই করার একটা পায়তারা মাত্র। বিকজ আপনি একটা জিনিস, আমি সেদিন পার্লামেন্টে ছিলাম না, আমি রমজানে পার্লামেন্টে ভোট করি, পার্লামেন্টে ছিলাম না, আমি এমনি ভোট করি। রমজানের সময় ঝগড়াঝাঁটি চিল্লাচিল্লি, আমি মানসিকভাবে আমি একটু ঠান্ডা প্রকৃতি থাকতে চাই, এইসব ব্যাপারে তত ঢুকতে চাই না, তো যেটা হয় পার্লামেন্টে আর কি। তো আমি দেখলাম আপনার বেগম মতিয়া চৌধুরী যেভাবে রিয়্যাক্ট করলেন, স্পেশালি তিনি একটা এক্সাম্পল দিলেন কথা বলতে বলতে, যে বাসে করে যদি কেউ যায়, সেই মুহূর্তে যদি ওই তিনি যান এবং তার গায়ে যদি কেউ বমি করে দেয়, সামান থ্রো আপ, তাহলে যেমন খারাপ লাগবে ঠিক সেরকম খারাপ লেগেছে। তো আমার কাছে মনে হলো একটা জিনিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাজে কথা বলা হলো, এই রিয়াকশন তো আমি দেখলাম না আওয়ামী লীগের মুখে। মানে এত খারাপ যে লাগাটা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিয়াকে ব্লগাররা, অ্যান্টি ইসলাম ব্লগাররা সেগুলি লিখলো, এবং যেটা 2.5 মাস সময় লাগলো তদন্ত কমিটি করতে, এবং যেই তদন্ত কমিটির রিপোর্টটা আমরা আজকে পর্যন্ত পেলাম না, তখন তো আমি মতিয়া চৌধুরী বা আওয়ামী লীগের কোনো নেত্রীর মুখে এই ধরনের একটা রিয়াকশন আমি দেখতে পাই নাই। মানে আপনি বলতে পারছেন যে পার্থক্য আপনি কোথা থেকে কোথায় চলে গেলেন, ইট ইজ রিলেটেড, বিকজ ওয়েন ইউ টক অ্যাবাউট হেফাজতের জন্মটাই কিন্তু সেই কারণে। সুতরাং আপনি যদি মানে আনতে চান, এবং আপনি দেখবেন যে এই হেফাজতকে ডিফেম করার জন্য, আমি কিন্তু কোনোভাবেও বলছি না আল্লামা শফি সাহেব সঠিক কথা বলেছেন, বাট আমি বলছি ডিসপ্রপোর্শনেট রিয়াকশনের কথা। বিকজ প্রথম কথা, যেই ওয়াজ মাহফিলটাতে বসে কথাটা বলা হয়েছে, ওই ওয়াজ মাহফিল ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু গো অন পাবলিক, যেটা আমি ঘরে বসে সেটাকে পাবলিকলি আনা হয়েছে, এবং 2 ঘন্টার জিনিসটাকে 18 মিনিট করা হয়েছে, এবং তারপর কি কি বলা হয়েছে অনেকে দাবি করেছেন। বাট আমি কিন্তু ধরেই নিচ্ছি, বিকজ বাংলাদেশে এরকম অনেক মুরব্বী আছেন যারা ইসলামকে অনেক স্ট্রিক্ট ওয়েতে ইন্টারপ্রেট করে, বাট আই জাস্ট ডোন্ট গো অ্যান্ড ফাইট উইথ দেম। এবং বাংলাদেশে অনেক মহিলারা আছেন, আমার নানি দাদিরা ছিলেন, যারা ছোট ছোট মেয়েদেরকে বলতো পুরুষের থেকে দূরে রাখো। আমি যদি বলি কি আপনার কি বাবা নেই, আপনার কি চাচা নেই, এটা একটা মুরব্বীদের একটা প্রোটেক্টিভ একটা ওয়ে তো আপনি ইন্টারপ্রেট করতে পারতেন। বাট এনিওয়েজ, আমি বললামই যে না, এই কথার সাথে আমি একমত না। তো আমি তাই বলছি যে ওই রিয়াকশনটাতে কিন্তু ইসলাম যখন অবমাননা বা মিডিয়া, আপনি অনেক মিডিয়াকে আমি দেখি যে আল্লামা শফির এই কমেন্টটাকে ক্লিপ দিয়ে দিয়েছেন। কোথায় রাজীব যখন ক্লেম করেছিলেন, বা আমাদের সুরঞ্জিন সেন বাবু যখন বলেছিলেন যে সুবহান আল্লাহ বলতে ভেঙে যাবে, এই যে টিটকারিগুলি, সেই ব্যাপারে কিন্তু আমরা রিয়াকশন পাইনি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনি দেখবেন এই কোরআন পোড়ানোর ব্যাপারটা প্রায় যেটা আসে, এত যখন কোরআনের প্রতি দরদ,
আই এম শিওর বিং এ মুসলিম। তাহলে এই নিয়ম আইন করে পাঠ করে না কেন যে কোরআন পড়ালে সর্বোচ্চ সাজা ফাঁসি, মৃত্যুদণ্ড? আইন করে দিক। এতই যখন কোরআন পোড়ানোতে বা আগামীতে পোড়ানো হতে পারে, ঠিক আছে, আই ওয়ান্ট টু সাউন্ড সেকুলার, আপনি কোরআন পোড়ালেও ফাঁসি দিয়ে দেন, আপনি বাইবেল পোড়ালেও ফাঁসি দিয়ে দেন, আপনি গীতা পোড়ালেও ফাঁসি দিয়ে দেন, মসজিদ ভাঙলেও ফাঁসি দিয়ে দেন, মন্দির ভাঙলেও ফাঁসি দিয়ে দেন। এর চেয়ে তো সেকুলারিজমের কোনো কিছু নেই, বিকজ ইসলাম তো অন্য কোনো ধর্মকে অবমাননা করার কথা বলেন না। তা আমার মনে হয় এটা করলেই হয়। না, তার বক্তব্য শেষ অংশটাকে আমি একটু প্রতিবাদ করি। আসলে সব ব্যাপারে যদি আমরা আইন পাশ করে সব কিছু করতে হয়, যেটা শ্রদ্ধা এবং ভক্তি ভালোবাসার জায়গা, সেই ভালোবাসার জায়গাগুলো কখন আইন দিয়ে রক্ষা করা যায় না। ভালোবাসার জায়গাগুলো, শ্রদ্ধার জায়গাগুলো অন্তরের, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সেটা করতে হয়। সারা পৃথিবীতে ধর্মের এই বিষয়টি মূলত আত্মিকভাবে, আত্মা থেকেই কিন্তু এটা করা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এখানে আল্লামা শফির যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আমি আমার একটু দ্বিমত পোষণ করতে চাই অনেক ব্যাপারে। দ্বিমত পোষণ করতে চাই এই ব্যাপারে হলো যে এখানে বুঝতে হবে হেফাজত ইসলামী কারা। হেফাজত ইসলামী হলো দেওবন্দের অনুসারী একটা গ্রুপ যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। এরা কিন্তু জামাত ইসলামীর যে ধর্মবিশ্বাস এবং কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে দেওবন্দের অনুসারী, তাদের কিন্তু সেম ধর্মবিশ্বাস। কিন্তু জামাত ইসলামী এই ধর্মবিশ্বাসটাকে কেন্দ্র করে তারা রাজনীতি করতে চায়, যেটা কওমি মাদ্রাসার এই হেফাজত ইসলামের আল্লামা শফিরদের গ্রুপ, এরা কিন্তু এই রাজনীতিটা পছন্দ করে না। এই জিনিসটা আমাদের দলের বেশিরভাগ লোক বুঝে না। মানে তারা ধর্মবিশ্বাসে মওদুদিবাদ করে, কিন্তু জামাত ইসলামকে এই মওদুদিবাদকে ব্যবহার করে বা ওয়াহাবি করে রাজনীতি করার যে ধরনটা, এইটা তারা বিশ্বাস করে না এবং এটা ঘৃণা করে। এই কারণে জামাতের সাথে তাদের দ্বন্দ্ব সেই প্রথম দিন থেকে। এই কারণে যারা ওই সময়টাতে মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, আপনার ওই ভেস্তি জেওরের লেখক, আপনার যিনি আছেন আমার এই মুহূর্তে কে ভেস্তি জেওরের লেখক যিনি আছেন, আশরাফ আলী খান থানভী, তো মাওলানা আশরাফ আলী খান থানভী, তারপরে আপনার যেটা আছে রশিদ আহমেদ গাঙ্গুহি, এই সমস্ত লোকজন মূলত দেওবন্দের নেতা ছিলেন। তো যখন এই মাওলানা মওদুদি প্রথমে রাজনীতি করা শুরু করলেন, তখন কিন্তু তার সঙ্গে তারা সেপারেট হয়ে গেল। এই থেকে এই পর্যন্ত তারা কিন্তু ওইভাবেই আছে। আমাদের সরকারের মধ্যে যে সমস্ত লোকজন যারা আছেন, যারা এই হেফাজতের এই গ্রুপটাকে জামাতের সাথে মিলানোর চেষ্টা করেছে, দে মেড এ ভেরি বিগ মিস্টেক, এবং এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে, বিকজ তারা এই বিষয়টা জানে না। না জেনে তারা মনে করেছে এরাও জামাতের অনুসারী বা জামাতের লোক। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, সাম্প্রতিককালে এই তেঁতুল তত্ত্ব নিয়ে যেভাবে মিডিয়াতে বিষয়গুলো আনা হয়েছে, এটা কে করেছে, কারা করেছে আমি জানি না, কিন্তু কাজটি যে করেছে সে মূলত সরকারের ক্ষতি করেছে। কেননা এই জিনিসটা করার কারণে সরকারের যারা লোকজন আছে তারা এটি নিয়ে খুব উত্তেজিত অনুভব করেছে, বা তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং আল্লামা শফি সাহেবকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। আমি এই ব্যাপারটা একটা ব্যাপার বলতে চাই হলো, ইসলাম কাদের জন্য? ইসলাম হলো কেবলমাত্র বিশ্বাসীদের জন্য, মুত্তাকিদের জন্য। অর্থাৎ যারা ইসলামটা বিশ্বাস করবে কেবলমাত্র তারাই এটা অনুকরণ করবে, আর যারা বিশ্বাস করবে না তাদের জন্য কিন্তু ইসলামের কোনো আইন অ্যাপ্লিকেবল নয় ব্যাপারটা। ওই যে ওখানে যে কথাটা বললো, যে ওখানে যারা অডিয়েন্স ছিলেন, মূলত ওই বক্তব্যটা ছিল কেবলমাত্র ওই অডিয়েন্সের জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, দ্বিতীয় ব্যাপারে যদি বক্তব্য আপনি পাবলিকলি দেন, সেই পাবলিকলি হলো তাদের জন্য যারা বিশ্বাস করে। এখন যারা বিশ্বাস করে না, যারা সেকুলার রাজনীতি করতে চায়, যারা ধরেন যে সমস্ত মেয়েরা খুব স্মার্ট চলতে চায়, তারা হাফ হাতা ব্লাউজ পরে ঘুরতে চায়, যারা জিন্স প্যান্ট পরে ঘুরতে চায়, যারা নামাজ কালাম পড়বে না, যারা এমনি ওয়েস্টার্ন স্টাইলে তারা লিভিং টুগেদার করবে, তারা আজকে তারা স্বামীকে তালাক দেবে, কালকে আরেকজনের সাথে ঘর করবে, এই ব্যাপারে তো ইসলাম তাদেরকে, যেহেতু তারা ধর্মের মধ্যেই নেই, তাদেরকে ইসলাম ডিক্টেট করে না। ওই বিষয়গুলো হচ্ছে বিশ্বাসীদের এই বিষয়, অর্থাৎ ইসলাম যে আইনগুলো করছে, যে কারণগুলো করছে, সে কোরআনিক আইন বা হাদিসের যে বিষয়গুলো কেবলমাত্র তাদের জন্য, লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, যে আমি যে ধর্ম আছি সে ধর্মের উপর বিশ্বাস করি, শুধুমাত্র তাদের জন্য এই বিষয়টা। আল্লামা শফি যে কথাগুলো বলছেন সেটা হলো, যারা নারীবাদী এখানে আন্দোলন করছেন, যারা হিন্দু আছেন, যারা খ্রিস্টান আছেন, কিংবা যারা গার্মেন্টসে চাকরি করছেন, নামাজ কালাম পড়ছেন, তাদের জন্য তো এই বক্তব্য নয়। সেই বক্তব্য তাদের জন্য যারা ওয়াজ শুনতে এসেছেন। আর দ্বিতীয় হলো, তারা যারা ওয়াজ শুনতে চান, এই বিষয়টাকে নিয়ে আমি যখন জেনারেলাইজ করতে চাচ্ছি, করার পরে আমি কয়েকটা বিপদ ডেকে আনছি। এক নম্বর বিপদ ডেকে আনছি যে আমাদের দেশের যে হু ইজ রিপ্রেজেন্টিং দ্য ওম্যান, আমাদের দেশে কিন্তু সংখ্যাগরিষ্ঠ নারীদেরকে নেতৃত্ব করে দেন কিন্তু ওই সংসারের পুরুষ ব্যক্তিগণ।
এই জিনিসটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আবার আমি ব্যাপার বলছি যে সংখ্যাগরিষ্ঠ নারীদেরকে তিনি কোথায় ভোট দিবেন, কি দিবেন, এখনও পর্যন্ত অনেক শিক্ষিত পরিবারে আমি দেখেছি একটা স্ত্রী বা পরিবারের প্রধান সে তার পরিবারের বাবা বা স্বামীর সঙ্গে পরামর্শ করে কোন শাড়িটা কিনবে, কোন শাড়িটা পরবে, কী জিনিস করবে। তো এই যে পুরুষতান্ত্রিক যে মন মানসিকতা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে নারীকে চালাচ্ছে, একটা নেশনকে চালাচ্ছে, এইরকম নারী নেতৃত্ব কিন্তু আমাদের দেশে ওইভাবে গড়ে ওঠে নাই, পৃথিবীর কোনো দেশেই গড়ে ওঠে নাই। তাহলে এই যে নারীর যে আমাদের যারা আছে তারা কি হচ্ছে, প্রথমত তারা পুরুষদের পরামর্শ চলছে, পুরুষের সাথে সুসম্পর্ক রেখে চলছে, আর দ্বিতীয়ত তারা কিন্তু নিজেদেরকে আবৃত রাখতে চাচ্ছে। অর্থাৎ অনেক নারী আছে, আপনি যদি তাদেরকে বলেন যে ঠিক আছে আপনি বোরকা পরবেন না, আপনি এখন থেকে খুব ওপেন মাইন্ডে চলবেন, সে আপনাকে বলবে, আপনারা শুনবে তো নাই, বলবে আপনি একটা খারাপ মানুষ, আপনি খুবই একটা বাজে প্রকৃতির মানুষ এবং আপনার সাথে চলবে না। এবং আমি যে জিনিসটা, অর্থাৎ আমাদের দলের যেই লোকগুলো মনে করছে যে এই কথা বলে, তেঁতুলের কথা বলে, সংস্কৃতি বলে একটা বিরাট নারীদের সাপোর্ট পাবে, কিন্তু এই কথা নিয়ে আমার মনে হচ্ছে যে কথাবার্তা বলে আমি মূলত নারীদেরকে আরো আমাদের আমি একটু বলতে পারি, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, ইস্যু রেজ করেছেন কিন্তু তিনি, তো আমি যদি জবাবটা না দেই এটা পরবর্তী হবে। প্রথম ব্যাপারটা হলো যে নারীদের জিন্সের প্যান্ট বা যে কথাটা বলেছেন, আমি এই ব্যাপারে আমি তো অবশ্যই মানে আমি কোনোভাবে এভাবে পার্টিকুলার করব না যে কেউ জিন্সের প্যান্ট পরলেই খুব খারাপ হয়ে যাবেন। আমার খারাপ কথা বলা, এনিওয়ান ক্যান ডু। জাস্ট আমি বলছেন যেটি আপনি বলছিলেন যে ধর্মটাকে কঠিনভাবে দেখা, সহজভাবে দেখা ইসলামকে। এক্স্যাক্টলি। উনি যে বলছেন যে কঠিনভাবে যেটা বলা হয়েছে, যে বক্তব্য আল্লামা শফি রেখেছেন এবং তেঁতুল বিষয়ক যে বক্তব্য, সেই বক্তব্য তার বক্তব্য হিসেবে ধরে নিল, সেটি ধরে নিতে হবে যে কঠিনভাবে বলেছে, যেটা আপনি বলেছেন, এবং বলেছেন তাদের জন্য যারা বিশ্বাস করে, এবং বিশ্বাসের ওই জায়গাটা হয়তো কঠিন। আমি তাই বলছি, হ্যাঁ, আমি এখানে আপনার বক্তব্যের কোনো ভিন্ন মত নেই। আমি নারীকে কোনোভাবে ডিসরেসপেক্ট করার কোনো অবকাশ এটলিস্ট আমাদের স্কুল অফ থটে নেই। তবে একটা প্রবলেমের যে কথাটা বলছি, এটা আমাদের মেন্টালিটির একটা প্রবলেম আছে। কিন্তু এটি কিন্তু আবার ওই যে তার বক্তব্যে ওই জায়গাটা ঠিক আছে, যে নারী নিজেকে আবৃত করে রাখে, বোরকা পরে থাকে, এবং ওইটি তার বিশ্বাস, যেভাবে চলতে হবে, পুরুষের পরামর্শ বা বক্তব্যের জন্য তিনি অপেক্ষা করেন না, তিনিও কিন্তু ওভাবেই বিশ্বাস করেন, ওভাবে দেখেন বলেই। এটা পার্টলি ট্রু আর পার্টলি না, বিকজ কারো না কারো তো আপনাকে প্রিচ করতে হবে, তাই না? আমি আপনাকে বলবো, আমি আমার মাকে বলবো, আমি আমার ওয়াইফকে বলবো, কিন্তু হেদায়েত করার মালিক আল্লাহ। আমি যদি বলি যে এইভাবে চলা, ইসলাম বলে এইভাবে চলা ভালো, বলতে পারবো, কিন্তু তার জন্য আমি তার উপরে কোনো ধরনের অত্যাচার বা কোনো ধরনের জোর I can always preach. আমি এটা বলতে পারবো না এটা তার জন্যই প্রিচ করছি যে এটা শুনবে না, নট নেসেসারি। আমি কিন্তু প্রিচ করব, বা বোরকা পরেই যদি তার আমার প্রিচ শুনতে আসে, তাহলে আর আমার কথা শুনে পরিবর্তিত হবে কি? তাই না? তো এটাও খুব একটা সত্য না যে ইট ইজ অনলি ডিজাইন ফর দ্য পিপল হু অনলি অ্যাটেন্ড দ্য সেমিনার। হ্যাঁ, যে এটা শুধু তাদের জন্য ডিজাইন করা। বিকজ আমি প্রিচ করবো, আমি বলবো, ইসলামের কথা বলবো, আল্লাহ যদি হেদায়েত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও তো ইসলাম গ্রহণ করেননি, তাই না? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এটা একটা ব্যাপার। তো আমার কথা, আমি যেটা বলছি যে মডারেট মুসলিম হিসাবে আমাদের সবই করতে পারে, নারী সবই করছে, সবই করতে পারে, বাট ইসলামের ওয়েতে করতে পারে, যেটা হলো ইসলামিক কথা। আল্লামা শফি সাহেব কি বলেছেন, এটা তা ওনার স্কুল অফ থট। আর আরেকটা কথা বলি, যেটা ভাই বললেন হেফাজতের যে ব্যাপারটা, যে ভাই বললেন যে একটা গ্রুপ আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করছে যে জামাতের সাথে দিস এন্ড দ্যাট, আর আমাদের পার্সপেক্টিভ থেকে যে আওয়ামী লীগ ওয়ান্টেড টু ইউজ হেফাজত, আওয়ামী লীগ হেফাজতকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চেয়েছেন। আমরা 2 দিন আগেও মানবজীবন পত্রিকায় দেখেছি যে হেফাজত ইসলামকে আওয়ামী লীগ 50টা সিট অফার করেছেন, যেটা কোনো ফর্মাল রিপ্লাই কিন্তু আওয়ামী লীগ থেকে আসেনি। সেখানে আনিসুল ইসলাম মাহমুদ সাহেব দেখা করেছেন, সেটাও স্বীকার করেছেন। এর আগে যে আরেকজন হাসান সাহেব যে কথা বলেছেন, হাসান মাহমুদ সাহেব যে কথা বলেছেন, এবং যখন এটা বাস্তবে পরিণত হয়নি বা বাস্তবে রূপান্তরিত হয়নি, বিকজ আওয়ামী লীগ ইজ এ পলিটিক্যাল পার্টি, যখন হেফাজত এর কিছু অংশ হেফাজত দায়ী এই 5টা সিটি কর্পোরেশন নির্বাচনের পরে, এবং তার মানে হেফাজত ইজ এ ফোর্স। এবং দেখুন আপনি হেফাজতের এগেইনস্টে কত মিডিয়া ছিল, কত পত্রিকা ছিল, কত কেউ ছিল, টু সাম এক্সটেন্ট এই মিডিয়া বা এই পত্রিকা এটা কিন্তু রিফ্লেক্ট করেনি। তো আমার মনে হয় আওয়ামী লীগ সেটা না করতে পেরে আবার হেফাজতের এই প্রসঙ্গটা আর না বাড়াই, অনেকগুলো প্রসঙ্গ এসেছেন, এবং আপনি নিচেও বলছেন যে কিভাবে আপনাদের জনপ্রিয়তা কমছে বা কেন কমছে, বা কারা দলকে বিভ্রান্ত করছে, সরকারকে বিভ্রান্ত করছে। এই এত জনপ্রিয়তার পরেও কেন এই অবস্থা হচ্ছে? এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে জনপ্রিয়তা নিয়ে শুরু করেছেন, দলের মধ্যে দরবেশ আছে, দলের মধ্যে দেশপ্রেমিক আছে, আপনারাই বলছেন সার্টিফিকেট দিচ্ছেন, তারপরেও কেন এই হাল আপনাদের? আমি প্রথমে একটা ব্যাপারে, আমি যদি ওই দরবেশ আর দেশপ্রেমিক থাকার পরেও কেন এরকম হচ্ছে একটু বলেন আপনি আমাদের, কারণ আমার হাতে খুব বেশি সময়ও নেই। যে আমি খুব দ্রুত বলছি, অন্যান্য দিন খুব যেমন আস্তে আস্তে বলে আছি, খুব দ্রুত বলছি। প্রথমত হলো ব্যারিস্টার পার্থ যেটা বললেন, সেটা হলো যে আমরা নমিনেশন দিতে চেয়েছি 50টা সিটে, বা সিট দিয়ে পেপারে আসছে যেটা আসছে, হ্যাঁ ওইটা উনি যে করলেন। প্রথমত এই ধারণাটাই ভুল। আমি আপনাকে আজকে এই অনুষ্ঠানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম,
হেফাজতের মূল ট্রেন্ড হলো অরাজনৈতিক। না, কিন্তু সেটি যদি আপনি ধারণা বলবার চেষ্টাও করেন, সেটি কি খুব একটা গ্রহণযোগ্য হবে কিনা? কারণ আমরা এর আগের নির্বাচনের 2006 যে নির্বাচন হওয়ার কথা ছিল সাথে, সেই সময়টা আমরা দেখেছি যে খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি করেছে খেলাফত মজলিস প্রথম থেকে সেই 1954 থেকে নিজাম ইসলামী পার্টি থেকে শুরু করে এই ধারা যারা তারা রাজনৈতিক সংগঠন, কিন্তু এই হেফাজতে ইসলাম এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা যদি কোনো কারণে ঘৃণা করে বিএনপির সাথে রাজনীতি করতে চায়, এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটাই হলো এদের মূল ফান্ডামেন্টাল। ফলে এরা বিএনপি এবং আওয়ামী লীগের সহযোগী একটা সাপোর্টিং শক্তি হবে, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে কোনোদিন আবির্ভূত হতে পারবে না। দেয়ার টাইম আমি আপনার অনুষ্ঠানে এখানে বলে গেলাম। ফলে আমাদের দলের কোনো লোক যদি এদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় হবে না। বিএনপির কোনো লোক যদি তাদের রাজনৈতিকভাবে যদি বিএনপির কোনো লোক তাদের করতে চায়, অসম্ভব ব্যাপার। এখন যেটা বললেন জনপ্রিয়তার ক্ষেত্রে একটা জিনিস, আমি জনপ্রিয়তার মধ্যে মূল জায়গা যে আপনার দলে এত দরবেশ আছে, দেশপ্রেমিক আছে, আমাদের হচ্ছে কি এখন দরবেশদের কথা যদি আপনি বলেন, এটা তো আসলে বুক ফেটে যাচ্ছে কষ্টের মধ্যে। আমি এই দরবেশ বলতে মানে আমাদের যে মুসলমান ধর্মে যে জিনিসটা বোঝায়, একজন অলি আল্লাহ গাউস কুতুব, যিনি তার ইলহামের শক্তি থাকবে, যিনি মানুষের শ্রদ্ধা পাবেন এবং আপনি তার প্রতি নির্ভর করবেন এবং তার কাছে বিভিন্ন বিষয় উপুঢোক নিয়ে যাবেন, হুজুর আমার ভবিষ্যৎটা কী হবে বলে দেওয়ার জন্য আমার দরবেশ জানি। কিন্তু ইদানিং দরবেশের যে নামটা, এটা মূলত শয়তানি কাজে ব্যবহৃত হচ্ছে। তার যে পোশাক আশাকগুলো, এগুলো একটা ঠাট্টা মস্কারের জায়গায় চলে যাচ্ছে। আগে সফেদ সাদা পোশাক পরে গেলে, দাড়ি চুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা মনে করতাম আহা লোকটা না জানি কত সুন্দর। কেউ পা ধরে সালাম করতো, কেউ আসসালামু আলাইকুম বলতো, একটা লোক দেখলে সেইটা ছাতি নিয়ে গিয়ে যেত। এখন এই ধরনের বেশভূষা আমাদের সমাজ এমন হয়ে গেছে, মানুষ থুতো মারতে চায়, মানুষ জুতা মারতে চায়, মানুষ ছাতি আগানো তো দূরের কথা, তারা ছাতি দিয়ে পিটাতে যায়। এই যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝতে হবে যে হোয়াট ইজ পিপল ইজ সেইং, মানুষের ভাষাটা বুঝতে হবে। এবং সেই ভাষাটা আমরা বুঝছি কিন্তু গত 5টি সিটি কর্পোরেট নির্বাচনে। এখন এই সমস্ত দরবেশ ফরবেশ নিয়ে যদি আমরা এখনও বসে থাকি, দিস ইজ দ্য টাইম এদেরকে শাস্তি দিতে হবে। এদেরকে শাস্তি দিতে হবে জনগণ যে ডিমান্ড করছে। আপনার একটা জিনিস দেখতে হবে, দেখেন আপনার হাত, মানে একটা হাত আপনার খুবই প্রিয়, কিংবা আপনার একটা পা খুবই প্রিয়, একটা মেয়েদের যদি ধরেন মেয়েদের ব্রেস্ট খুবই প্রিয়, কিন্তু ওই জায়গাটাতে যখন ক্যান্সার হয়ে যায় তখন কী করতে হয়? কেটে ফেলতে হয়। তা আমরা কাজ করতে গেছি, কাজ করতে গিয়ে আমাদের দেশপ্রেমিক সৃষ্টি হয়েছে, আমাদের দরবেশ সৃষ্টি হয়েছে। আমরা মনে করতেছি আমার সোনার ছেলে এ তো দরবেশ, আল্লাহ এই দরবেশ নিয়ে আমি কোথায় যাই, কী রাখি, কী করি। কিন্তু জনগণ এদেরকে প্রতারক ভাবে, জনগণ থেকে এদেরকে ঘেন্না করে, জনগণ এদের নামে থুথু ফেলে। ওই লোকগুলো আমার পাশে বসা থাকলে লোকজন আমাকে খারাপ মনে করে যে তুমি তো দরবেশ না, মানে ওই যে দরবেশ, ওই দরবেশের পাশে তুমি বসে আছো, তুমি তো মস্ত শয়তান, তুমি ইবলিসের বাবা, ফলে তোমাকে ভোট দেবো না। ফলে আমি আমার নির্বাচনী এলাকায় এই সমস্ত দরবেশ ফরবেশ কোনো অবস্থাতে, দূরের কথা দরবেশের ছবি যেন যেখানে থাকে ওখানে আমি লিলিয়ে দেবো বিভিন্ন প্রাণী, যে যাও দরবেশে তাড়াও তাড়াই সেখান থেকে। এইটা না করা পর্যন্ত আমার অস্তিত্ব নিয়ে টানাটাইল লাগবে, আই ক্যানট সাস্টেইন, আমি বাঁচতে পারবো না। ফলে এখন যে অবস্থাতে আমরা পৌঁছে গেছি, উই নিড সাম অপারেশন, একদম ডাইরেক্ট অপারেশন। সেই অপারেশনের মাধ্যমে আমাদের এই ক্যান্সারগুলো আমাদের শরীর থেকে, আমাদের মনোমস্তিষ্ক থেকে, চিন্তা চেতনা থেকে এবং ভালোবাসার জায়গা থেকে তাড়িয়ে দিতে হবে। একটা জিনিস চিন্তা করুন যে অপরাধ সমাজে হতে পারে, ভুল মানুষের হতে পারে। হয়তো তোমারই কথাই ধরুন না কেন, নিজের ছেলে সে মদ খেয়ে ফেললো, পরে বলে যে শাস্তি দিয়ে দাও তাকে। কেমন শাস্তি? তাকে দৌড়া মারতে মারতে মেরে ফেলা হলো। তো এখন আমাদের মধ্যে কেউ আমার আপনজন থাকতে পারে, প্রিয়জন থাকতে পারে, আমি তাকে ভালোবাসছি, তাকে স্নেহ করেছি, আমার তো কোনো অপরাধ নেই, আমি মানবিক আশরাফুল মাখলুকাত হিসেবে করেছি, কিন্তু সেইটাকে সে ব্যবহার করে অপকর্ম করে বসেছে, সে চুরি করে বসেছে, সে ডাকাতি করে বসেছে, সে আরও খারাপ কাজ করে বসেছে। ফলে তার এই খারাপ কাজের ব্যাপারে আমার এখন টু শব্দ করতে গেলে লোকজন বলবে তুমিও এই খারাপ কাজের সাথে সহযোগী। আজ দেখেন যেই কারণে জামাত ইসলামী ডুবতেছে, অর্থাৎ 71 সালে তারা একটা খারাপ কাজ করেছে। এই খারাপ কাজের ব্যাপারে এই তরুণ প্রজন্মের যে সমস্ত নেতৃবৃন্দ কথা বলতে পারছে না, ঘৃণা করতে পারছে না, ফলে আমরাও তাদেরকে বলতেছি রাজাকার, তাদেরকে আলবদর, শিবিরের লোকজনের সাথে আমরা একসাথে বসছি না। একইভাবে যদি শিবিরের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয়, তাহলে যে সমস্ত লোক খারাপ, যাদেরকে সব খারাপ বলতেছে, গণতন্ত্রের অর্থ কি? গণতন্ত্র পাবলিক, গণতন্ত্রে চলে গেলেন ভাই না, 1 মিনিট ফিরে আসছি। গণতন্ত্র হলো পাবলিক পারসেপশন, জনগণ আপনার সম্পর্কে কি চিন্তা করে। এখন জনগণকে যদি আপনি বলেন যে আমার সোনার ছেলে, আমার লক্ষ্মী দরবেশ, আমার কলিজার টুকরা দরবেশ, এই কলিজার টুকরা দরবেশ সম্পর্কে আমি যেহেতু ভালোবাসি, আমরা যেহেতু ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসতে হবে। কিন্তু জনগণ বলবে যে না, আমি তো তাকে ভালোবাসি না, এই জন্য আপনি ভালোবাসেন বলে আপনাকে আমি ভোট দেবো না। তো এই জায়গাটাতে একটা সাস্টেনেবল আসতে হবে। আওয়ামী লীগকে আমি মনে করি এই এমন একটা জায়গাতে চলে এসছে, যেটা জুলিয়াস সিজারের সেই বিখ্যাত ব্যাটেলের মতো, বা নেপোলিয়ন বোনাপার্টের সেই বিখ্যাত ব্যাটেলের মতো, ইয়েস অর নো। এখন একদিকে হলো এই সমস্ত আপনার দলকানা, এই সমস্ত যাকে বলে ইমেজ হারানো তথাকথিত দরবেশ, আর অন্যদিকে হলো এদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মা বোনের ইজ্জত, মানুষের অস্তিত্ব,
এই দলটির অস্তিত্ব। আপনি চিন্তা করুন আগামীতে যদি এটা নির্মমভাবে আমরা কোনো বিপদে পড়ি, কত মানুষ গৃহহীন হবে, কত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে, কত ধর্ষিতা হবে মা বোনেরা, কত লোক আমাদের যারা সংখ্যালঘু তারা গৃহহীন হবে, এদেশ থেকে পালিয়ে যাবে, কত আওয়ামী লীগের নেতাকর্মী জেলখানায় যাবে। এই লোকগুলোর যে কান্না, এই লোকগুলোর যে আহাজারি, সেই আহাজারি একদিকে চেষ্টা করুন, আর আরেকদিকে এই সমস্ত সফেদ পাঞ্জাবির দাড়িমোস আর শ্বেত শুভ্র মোজধারী লোকদের কথা চিন্তা করুন। আপনার তো ওজন এদিকে বেশি হয়। আমি আসবো আপনার কাছে। আরেকজন দরবেশ কেন্দ্রিক বক্তৃতা দিয়ে বেশ খ্যাতিমান ব্যারিস্টার। না, আমার ভাই রনি ভাই যে কথাগুলি বললো সেগুলি বলার একমাত্র কারণ এবং বলার সৎসাহস কারণ দরবেশের পানি পড়া রনি ভাই খায় নাই। রনি ভাইয়ের চেহারা, রনি ভাইয়ের কথাবার্তা, স্পিরিট দেখলে বোঝা যায় যে দরবেশের পানি পড়া রনি ভাই পান নাই, তাবিজও পান নাই। তো পানি পড়ার তাবিজ যেহেতু পান নাই, সেহেতু রনি ভাই তো প্রতিবাদ করবে। না, আমার তো প্রশ্নই উঠে না দরবেশ কেন, বাংলাদেশের সকল দরবেশ মিলেও দিতে চলে ওই কাজ হবে না। হ্যাঁ, আমার অ্যান্টি পানি পড়া আছে আমার মধ্যে। তো তো যারা পেয়েছেন তারা বলবে না। আজকে রনি ভাই যে কথাটা বললো, এই কথাটা তো আমি 3 বছর আগে বলেছি, 3 বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি, যার কারণে জেলে গিয়েছি। এটা ইটস নট অ্যাবাউট দরবেশ কোনো ইন্ডিভিজুয়াল, ইটস অ্যাবাউট পলিটিক্স করতে গেলে আপনি ইমোশনাল হতে পারবেন না, আপনার জনগণকে প্রেফারেন্স দিতে হবে। পলিটিক্সে অনেকেই অনেক সময় অনেকের পাশে দাঁড়ান, বা তার মানে এই না আমি আমার সর্বস্ব, আমার সবচেয়ে বড় কমিটমেন্ট আমার জনগণের উপরে। যেই 1 কোটি লোক ডিরেক্টলি ইনডিরেক্টলি শেয়ার মার্কেটে ধ্বংস হয়ে গেল, আপনি কি কোনোভাবেও রিহ্যাবিলিটেট করতে পারবেন? আমি কালকে একটা অনুষ্ঠানে বলছি, একটা সমাজ বড় হয় মিডল ক্লাস ফ্যামিলির উপরে। যেই ভদ্রলোক 50 লক্ষ টাকার মালিক ছিলেন, আজকে 10 লাখ টাকার মালিক, তার পক্ষে সম্ভব না সেখানে যে মারামারি করা। সে লজ্জায় ঘরে বসে আছেন, বিকজ এই টাকাটা একটা সোশ্যাল স্টেটাসও। জিলুর ভাই পারবেন না, উনি ঘরে বসে থাকবেন। যিনি সর্বস্ব হারিয়েছেন তিনি গিয়েছেন সেই স্টক এক্সচেঞ্জের সামনে যে চিল্লাচ্ছেন। এই যে আমাদের শত শত হাজার হাজার আর্মি অফিসাররা যারা বিদেশ থেকে কষ্ট করে টাকাগুলি পাঠিয়েছেন এবং তারা ইনভেস্ট করেছেন, দে আর নোওয়্যার, কোথাও নেই। ঘরের মধ্যে কান্নাকাটি করা ছাড়া আর কোনো, এটা হার্ড আর্ন মানি, এটা তো আর কোনো মানি, এটা তো আর খ্যাপের টাকা না, আর দালালির টাকা না, এগুলি তো কষ্টের টাকা। কেউ মার গয়না নিয়েছেন, কেউ নিয়েছেন, কিন্তু এই দরবেশ এবং আরও মাঝে মাঝে, কেন আপনি শুধু দরবেশ, আমাদের দলেও যাদের কথা আসছেন, আমার কথাটা হলো, আমি ওদিনও পার্লামেন্টে বলছি, ধরো অ্যারেস্ট করো, ইফ দে আর বেকসুর বের হয়ে যাক, রুল অফ ল থাকুক, আইনের শাসন প্রতিষ্ঠিত, কিন্তু তুমি এত বড় আনটাচেবল, তুমি বাংলাদেশে তোমার কেউ ধরতেও পারবে না। এত বড় আনটাচেবল যে আমার ফিনান্স মিনিস্টার দাঁড়িয়ে বলে দেবে দিস পিপল আর মাফিয়া, আই ক্যান নট টাচ দেম। আপনি সরকার দলের এমপি, আপনি বক্তব্য দিচ্ছেন, আমি বিরোধী দল, আমি বক্তব্য দিয়ে জেল খাটছি, দরবেশ বা এই টাইপের যারা আছেন এদের কোনো কিছুই হচ্ছে না। তো যার কারণে আজকে মানুষের মন উঠে গিয়েছেন। এবং আপনি দেখবেন রাইটলি আওয়ামী লীগের প্রতিপক্ষ আজকে বিএনপি না বা 18 দল না, আওয়ামী লীগের প্রতিপক্ষ আজকে জনগণ। সরকারের তরফ থেকে বলা হচ্ছে ভোট যাদের দেওয়া হয়েছে এগুলি সব চোর ডাকাত, ভোট দেওয়ার পরও বলা হচ্ছে ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো। প্রতিপক্ষকে, উই আর নট অপোনেন্ট এনিমোর। ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে এফেক্টেড হবে কি বাংলাদেশে? জনগণ। তা আমি তাই বলছি যে শুধু দরবেশ হবে কেন? আপনি পদ্মা সেতুর আবুল হোসেন সাহেবের কথা বলেন, আপনি তো আবুল হোসেন সাহেব একদিনের জন্য জেলখানায় গেলেন না, একদিনের জন্য ইনভেস্টিগেশন বা সেরকম কিছু ফেস করলেন না। এছাড়াও অন্যান্য মন্ত্রী মিনিস্টার যাদের ঘটনা আছে, যাদেরটা ডাইরেক্টলি মানুষ এফেক্টেড হচ্ছে, কোথায়? কিছুই তো হলো না। এই কারণেই তো আপনি হলমার্ক বলুন, ডেস্টিনি বলুন, পদ্মা সেতু বলুন, এই দরবেশ বা শেয়ার মার্কেটের কথা বলুন, এই সব কিছু মিলিয়েই তো মানুষের একটা বিতৃষ্ণা চলে আসছে। এবং যার কারণে এখন একটা, এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় একটা গভর্নমেন্টের তো কিছু লোক থাকে যারা গভর্নমেন্টকে অ্যানালাইসিস করে। আপনি দেখুন কালকে আপনার অনুষ্ঠানে রোকন স্যারের সাথে যে আসছিলেন, রোকনুদ্দিন আসাফুদ্দুল্লাহ সাহেব থেকে আরম্ভ করে, ব্যাস রফিকুল হক সাহেব থেকে আরম্ভ করে, ডক্টর ইউনুস থেকে আরম্ভ করে, আকবর আলী খানে করবে, প্রত্যেকটা মানুষ অপমানিত হয়েছে। জিলুর ভাই, আমরা এমন একটা জাতি, আপনি আমাকে সব কিছু করে দেন, আমি অপমান সহ্য করবো না জিলুর ভাই। আমি আপনার বাড়ির রাস্তা করে দেবো, ঘাট করে দেবো, সব কিছু করে, কিন্তু আমি আপনাকে অপমান করব, এটা করব না। এটা 2 দিন আগে আমার ভাই, এই আমার রনি ভাই আমাকে বলেছে যে বাংলা, মানে কথার কথা আমরা ফোনে কথা বলছিলাম যে আমরা কিন্তু রাজনীতিতে বড় বড় নেতা নেত্রী যিনি হোক, একটা কথা মাথায় রাখতে হবে, এমন কোনো কথা বলাও যে হযরত ওমর বলে না যে ইয়োর টাং ইজ লাইক আ লায়ন, ইউ সেট ইট ফ্রি, ইট উইল কাম ব্যাক অ্যান্ড ইট ইউ। এরকম করা উচিত। আজকে সবাই মুখ ঘুরিয়ে ফেলেছেন এবং যার কারণে আপনি দেখছেন আওয়ামী লীগের যে বাকি 3 মাস নির্বাচনের বাকি, প্রতিদিন আওয়ামী লীগ ডিফিট পাচ্ছে, প্রতিদিন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা হয়ে মালয়েশিয়া যাবে। আমি শুনেছি ক্যানাডাতে নাকি বেগমগঞ্জ আছে, বেগমগঞ্জ একটা নোয়াখালী একটা ক্যানাডা, মানে সব বেগমরা ক্যানাডার মালয়েশিয়াতে নাকি চলে যাচ্ছে। তো এই যে প্রতিদিন যে জীবিত থাকা,
যে আমরা ক্ষমতায় নাই, আমরা থাকতে পাচ্ছি না, আমরা আসতে পাচ্ছি না। এভরিডে দে আর লুজিং টিল দ্য ডেট অফ ইলেকশন। এখন দেখেন 25 অক্টোবরের আগে কি হয়। গোলাম আল্লাহ রনি, খুব সংক্ষেপে আমরা শেষ করি। ঠিক আছে, আমি তার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করি শেষের অংশটা, কিছুটা অংশ। অর্থাৎ আমি মনে করি আওয়ামী লীগ একটা বড় দল, এত বড় দল যে আগামী যে সময়টা আছে সেই সময়টাতে যদি আমরা আসলে সঠিকভাবে দাঁড়াতে পারি, এখন আসলে আমাদের ইমেজটা গেইন করা সম্ভব। কিন্তু যদি এই সমস্ত যে জিনিসগুলো আমাদের ভুল হয়েছে, ভুলগুলোকে যদি আমরা এখনও সামনে নিয়ে এগোতে চাই, কিংবা আমরা যদি এগুলোকে আঁকড়ে ধরি, কিংবা এগুলো নিয়ে যদি আমরা গর্ব অনুভব করি যে এই জিনিসগুলো আমাদের একটা মানে সিম্বল অফ প্রেস্টিজ, এই জিনিসগুলো আমাদের সামনে রাখতে হবে, এ ঢাল, মানব ঢাল, এরকম সাদা পোশাকের ঢাল ছাড়া আমরা সামনে এগোতে পারবো না, তাহলে নির্ঘাত আমাদের জন্য সেই পরিণতি অপেক্ষা করছে, যেই পরিণতির জন্য আসলে আমরা অনেকেই হয়তো অসুস্থ বোধ করবো আর কি। কিন্তু আমরা যদি এখনও এই জিনিসগুলোকে ছেড়ে ফেলতে পারি, যে আমাদের এত সাদা পাঞ্জাবির দরকার নেই, আমাদের চকরা বকরা শার্ট হলেই চলবে, আমাদের স্বাভাবিক জিনিস হলেই হবে, বা আমাদের ভুকানাগা বাঙালি যারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ করে আসছে তাদের গণমানুষের সমর্থন দরকার। আর পার্থ যে কথাটা বললেন যে আসলে সত্যিকার অর্থে আমি এটার সাথে খুবই একমত, যে আমাদের দেশের মানুষ কিন্তু প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন, এবং এই জায়গাটাতে সম্মান করতে হবে। আপনি বড় পদ পদবিতে থেকে যদি আমাকে অসম্মান করেন, সেটা যা কী করেন না কেন সেটা হবে না। আরেকটা ব্যাপার হলো যে এই যে দরবেশের সাথে আরও কিছু সেমি দরবেশের নাম চলে আসে, হ্যাঁ, মুরিদ শরীফদের নাম চলে আসে, এবং এখন সে দরবেশরা বলে বেড়াচ্ছে টাকা তো আমি খাই নাই, আমি খুব অল্প খেয়েছি, টাকা তো বেশিরভাগ ওরাই শেষ করে নিয়েছে, আমি আসলে আমার এত ভেদ বুদ্ধি ছিল না, ওরা টাকা খেয়েছে, এবং সবচেয়ে বড় বড় অংশ তারা টাকা খেয়ে কেনিয়াতে পাচার করে ফেলেছে, আমি ওইগুলো করিনি। তা আমার বক্তব্যটা হলো, বদমাইশ, তুমি ওখানে গিয়েছিলে কেন? তুমি ওখানে কেন এই কাজ করতে গিয়েছিলে? ফাজিল কোথাকার। তো এই যে জিনিসগুলো আছে আপনার সাথে না, আমার এই বক্তব্যটা হলো যে তুমি একসাথে লিড দিলা একটা জায়গাতে, লিড দিয়ে মাথায়, তোমার মাথায় কাঁঠাল রেখে, তোমার মাথায় কাঁঠাল ভেঙে বিসিগুলো তোমার মুখের মধ্যে রেখে কাঁঠালের কোয়াগুলো তারা খেয়ে গেল, আর তুমি এখন হাহুতাশ করতেছো, আর তোমার এই কাঁঠাল, পচা কাঁঠালের দায়িত্ব নিয়ে আমরা এখন পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি। দ্যাট শুড নট বি। হ্যাঁ, উই শুড পানিশ দেম। শেষ মুহূর্তের কথা শুনতে আসছে আপনার কাছে, পার্থর বক্তব্য শুনে। পার্থ, শেষের দিকে আমরা একবারই 2 মিনিট আপনার কনক্লুডিং রিমার্কস বলেন, কি জানতে চাচ্ছেন? কনক্লুড করবেন আপনি? কনক্লুড তো করতে হবে যে আসলে, আর যদি না করতে চান ফ্লোর, না তা হবে কেন? কনক্লুড এতটুকুই বলবো, যেহেতু আপনি জানেন আমাদের আবার জেল খাটার হয়তো সময় চলে আসবে, ঈদের পরই আন্দোলন আরম্ভ হয়ে যাবে হবে। বাট আমরা চাই, আসলেই এখনও বলছি আমি, যে এখন আমাদের উচিত হবে, যেহেতু নির্বাচন সামনে, আওয়ামী লীগের ফেইলিয়ার ছাড়াও আমরা কনস্ট্রাকটিভ কী কাজ করব, কারণ এই ট্রেন্ডটা বাদ দিতে হবে যে একজনের ফেইলিয়ারের উপর ভিত্তি করে আমরা ক্ষমতায় যাব বা আমরা মানুষের কাছে ভোট চাবো। আমরা কনস্ট্রাকটিভভাবে কী করতে পারবো সেই ব্যাপারে আমাদের হোমওয়ার্ক করা উচিত, এবং আমাদের সেটা ইমপ্লিমেন্ট করা উচিত। এবং আরেকটা ব্যাপার হলো, আমরা চাই যাতে একটা নির্বাচন হয়, এবং আমরা চাই আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল, সরকার অনেক পুরনো রাজনৈতিক দল, গণতন্ত্র যাতে থাকে, সেই মাইন্ডসেট যাতে মাথায় আওয়ামী লীগের থাকে, যেই ডিসিশনই আওয়ামী লীগ নিক। এবং আমরা চাই যাতে ভালো সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং এই দেশে গণতন্ত্র থাকুক, কারণ গণতন্ত্র যদি না থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি আওয়ামী লীগের হবে। কারণ আমাদের যা ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি আওয়ামী লীগের হবে, এবং সবচেয়ে বেশি ক্ষতি হবে জনগণের। আমরা চাই যাতে গণতন্ত্রের ধারাটা অব্যাহত থাকে। গোলাম আল্লাহ রনি, 1 মিনিট। অর্থাৎ মোহাম্মদ সক্রেটিসের সেই কথা দিয়ে বক্তব্য শেষ করতে চাচ্ছি, যেমন একটা সময় আসবে যখন পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্য নিয়ে অনুশোচনা করবে এবং দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস নৃত্য করবে। এখন আমাদের সমাজের প্রেক্ষাপট চালাতে হবে যে পণ্ডিত ব্যক্তিরা কোথায় আছে। পণ্ডিত ব্যক্তিরা যদি সমাজের সেই পাণ্ডিত্য নিয়ে অনুশোচনা করে, এবং সব জায়গাতে দুর্নীতিবাজ, দুর্নীতিবিদ লোকগুলো যদি সৎ লোকের উপর প্রভাব বিস্তার করে, তাহলে এই দায়িত্ব থেকে আমি সংসদ সদস্য হিসেবে, পার্থ সংসদ সদস্য হিসেবে আমরা দায় এড়াতে পারবো না। আমাদেরকে জনগণের এই অভিশাপ নিতে হবে, এবং এই অভিশাপটা কোথায় যাবে? দুনিয়াতে যদি আমরা সমস্ত বিচারের দরজা বন্ধ করে দিই, এই বিচার চলে যাবে আসমানে, এবং আসমানের বিচার ইটস এ থান্ডার বোল্ট। আসমানের যে বিচার থেকে আসে ওটা খুবই মর্মান্তিক হয়। ফলে আমি বলবো যে দুনিয়ায় যারা বিচারের মানে দাড়িপাল্লা যাদের হাতে, বা বিচারের যারা ন্যায়দণ্ড, দাড়িপাল্লা বলে তো আবার জামাত চলে আসবে, আমি বলবো বিচারের ন্যায়দণ্ড যার হাতে, তিনি আল্লাহর ওয়াস্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, অভাবী মানুষদের অভাব মিটিয়ে দেবেন। আমি জাস্ট ভাইয়ের সাথে শেষ করে একটা কথা বলি, প্রতিবাদ কিন্তু করতেই হবে জল্লুর ভাই, প্রতিবাদ ছাড়া হবে, প্রতিবাদ করতেই হবে। আমি আমার দলের অনেক লোকে দেখি তারা অনেক কিছু মিনিমাইজ করতে চায়, কিন্তু দেখেন যখন কষ্ট আসবে তাদেরকে কিন্তু কষ্টটা ভোগ করতে হবে। কিন্তু আজ যদি একটু মুখ খুলে দয়া করে সত্য কথাটা বলে, একটা দুটো ভুলের জন্য কেন কোটি কোটি মানুষ আমরা সেই বিপদগ্রস্ত হয়ে পড়বো? এই একটা দুটো ভুল, আর কিছু না। এত ডেভেলপমেন্ট, এত ভালো কাজ, সমস্ত ভালো কাজের মধ্যে
জি দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবে ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল, IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি @তৃতীয়মাত্রা.com 16258 নাম্বারে SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, এবং TM লিখে স্পেস দিয়ে SMS করবেন বা আপনার মতামত পাঠাবেন। আর ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরোনো পর্বগুলো শুনবার জন্য ডায়াল করুন 16258 নাম্বারে। ব্যারিস্টার আন্দালি ব্রাহ্মণ পার্থ এবং মোহাম্মদ গোলাম আল্লাহ রানী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, দুই তরুণ সংসদ সদস্যের বক্তব্য শুনলেন। কথা হচ্ছিল হরতাল নিয়ে, কথা হচ্ছিল মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে, তেঁতুল নিয়ে, দরবেশ নিয়ে, দেশপ্রেমিক নিয়ে, এবং দুজনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে প্রধান প্রবণতা সেটি তুলে ধরেছেন, যেখানে প্রধান হয়ে দাঁড়িয়েছে দাম্ভিকতা, অহংকার, অসম্মান, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য। কিন্তু বাংলাদেশের জনগণ, বাঙালি, এই ভূখণ্ডের মানুষ এই দাম্ভিকতা, অহংকার, অসম্মান, অপমান, তুচ্ছ তাচ্ছিল্যকে একেবারেই বরদাস্ত করে না, পছন্দ করে না, এবং সেটি তারা যখন যেখানে যে অবস্থায় সুযোগ পায় তার জবাবটা কিন্তু সুধে আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং যারা এগুলো করছেন, এই চর্চাটা করছেন, তারা বোধহয় একটু একটু করে বুঝতে শুরু করেছেন। অতীতে এমনটা হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। এবং যে কথা ওনাদের কথায় বেরিয়ে এসছে, বাংলার জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে ইয়েস অন নো, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে মাঝামাঝি কোনো অবস্থান নেই। এবং এর জন্য অপারেশনের কথা বলেছেন, সার্জারি করবার কথা বলেছেন, এবং সেটিও বোধহয় এখন যৌক্তিক এবং যথাযথ সময়। এবং জনগণ যদি এই সার্জারি বলি, অপারেশন বলি, বা একেবারে টু দ্য পয়েন্ট সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, তাতেও কিন্তু ওই যে দোষী, যাদের মধ্যে দাম্ভিকতা আছে, অহংকার আছে, অপমান, অসম্মান করবার প্রবণতা আছে, যারা লুটপাট করেন, অন্যের সম্পদ আহরণ করেন, যারা নিপীড়ন করেন, নির্যাতন করেন, তারা যে পার পেয়ে যাবেন সেটি ভাববার কোনো সুযোগ নেই। কেননা প্রকৃতি আছে, সৃষ্টিকর্তা আছেন, এবং প্রকৃতির বিচার বা সৃষ্টিকর্তার বিচার, সেটি কিন্তু সেখানে হয়তো বিলম্ব হয়, কিন্তু সেখানে কিন্তু কোনো অন্ধকার থাকে না, এবং সেই শাস্তি কিন্তু মানুষের দেওয়া শাস্তির চাইতে অনেক 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 কঠিন হয়, কঠিন থেকে কঠিনতা হয়। কাজে সেটি আমাদের রাজনৈতিক নেতা নেত্রী বা এই অপকর্মের সঙ্গে যারা যুক্ত তারা মাথায় রাখবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।